সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি বিশেষ গোল টেবিল আলোচনার আয়োজন করেছি। এই আলোচনায় অংশগ্রহণ করেছে দেশের অন্যতম অভিজ্ঞ খামারি ভাইয়েরা। আজকে সামনে যেহেতু কোরবানির ঈদ আজ থেকে প্রায় 1 মাস 12 দিন 13 দিন বা 14 দিন আছে, এর আগে সারা দেশের খামারি ভাইদের কি অবস্থা, কোরবানির গরু কেমন প্রস্তুত করেছে, কেমন বেচাকেনা হচ্ছে, বা এবার কোরবানির বেচাকেনা কেমন হতে পারে, তার একটা আগাম আমরা এক্সপেকটেশন করব, আমরা একটা পরিকল্পনা করব এবং অনেকটাই একটা ধারণা করব। সবার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। শুরুতে আমি চলে যাচ্ছি, আমার হাতের বাম পাশে রয়েছে মোহাম্মদ মাকসুদুর রহমান, মাকসুদ ভাই, আমাদের ম্যাক্স অর্গানিক এগ্রোটেকের কর্ণধার। উনি আছেন, ওনার কাছ থেকে আমরা বিষয়গুলো জানবো। বিশেষ করে প্রথমেই আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ রিপন ভাই, প্রথমে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সকল অভিজ্ঞ মানুষের সামনে আমি কথা বলছি। আমি হচ্ছে মোহাম্মদ মাকসুদুর রহমান। আমার ফার্মের নাম ম্যাক্স অর্গানিক অ্যাগ্রোটেক। আমার ফার্ম হচ্ছে যেখানে বসে আছি, প্রয়াস অ্যাগ্রো ফার্ম। এ থেকে আমার এখানে 1.5 কিলোমিটার দূরে, একদম খুবই কাছাকাছি। তো এই মুহূর্তে আমাকে ফ্লোর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা মাকসুদ ভাইয়ের সঙ্গে একটু পরিচিত হলাম, সবার সঙ্গে পরিচিত হব, এরপরে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমার বাম পাশে আছে রিফাত ভাই। রিফাত ভাইয়ের পরিচয় আপনি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি মোহাম্মদ ইস্তেখার হোসেন, প্রয়াস অ্যাগ্রোর একজন কর্ণধার বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন উদ্যোক্তা। চাকরি টাকরি ছেড়ে আমি বিজনেসে আসছি, একটা উদ্যোগ গ্রহণ করেছি। আর গরুর প্রতি আমার শখ ছিল, সেখান থেকেই গরু পালন করে এই উদ্যোগটা গ্রহণ করছি। এখন বর্তমানে প্রয়াস অ্যাগ্রোর সাথেই আছি। এই হচ্ছে আমার পরিচয়। জি জি, ধন্যবাদ। আমার ডান পাশে আছে শাওন ভাই, প্রয়াস এগ্রোর অন্যতম ডিরেক্টর বা পার্টনার, যাই বলি না কেন। শাওন ভাই, আপনার পরিচয়টা আপনি নিজেই বলেন একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোহর হোসেন শাওন, প্রয়াস অ্যাগ্রো ফার্মের কর্ণধার হিসাবে আছি, কয়েকজনের মধ্যে একজন। আর এই তো খামার ব্যবসাতেই আছি এবং এটাই আমার সব কিছু আর কি, ধ্যান, জ্ঞান, প্যাশন, নেশা, সব কিছু এটা। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, ধন্যবাদ। এবার আমাদের এই খামার জগতের অভিভাবক, দীর্ঘদিনের যার অভিজ্ঞতা, সেই রাজিউল হাসান, ডিজাইন এগ্রো পার্কের কর্ণধার। ভাইয়া, আপনার পরিচয়টা আপনি ছোট্ট করে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজিউল হাসান, ডিজাইন এগ্রো পার্কের অন্যতম একজন রাখাল। আমাদের খামারটা হলো গাজীপুরে। একটু একটু বলতে চাই, আমি মনে হয় উনি হঠাৎ করে ভুল করে ফেলেছে, ডিজাইন এগ্রো পার্কের অন্যতম কর্ণধার। রাখাল, আমি রাখাল। শব্দটা এখন ভাই সম্মানিত পোস্ট। আচ্ছা, আপনি কি বলেন? সবচেয়ে বড় পোস্ট রাখাল। আচ্ছা, এবং আমরা যারা এখানে আসলে ফার্মিং করি সবাই রাখাল। কনফার্ম রাখাল। আমি ভাবলাম বড় ভাই একটু মজা করে বললো কিনা। না না না, বলে না, ছাগল পালতে হলে ছাগল হইতে হয়, এরকম ওই রাখাল পালতে গরু পালতে রাখাল হইতে হয়। কথা বলতে, এই যদি এই প্রফেশনটা আপনি করতে চান, এস্টাবলিশড হইতে চান এই প্রফেশনে, আপনাকে প্রথমে রাখাল হইতে হবে। ভাই, আপনি তো মানে পুরো অনুষ্ঠানটাকে একটা রসিকতা নিয়ে চলে গেলেন। না, মজা করে। আমি একজন রাখালে, নিজেকে রাখাল পরিচয় দিতে ভালো লাগে, যেহেতু এই সেক্টরে আসি। আমাদের খামারটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন, গাছা থানা, 32 নম্বর ওয়ার্ড, জাজর গ্রাম। তা আজকে আসছি শুধু রিফাত ভাই, শাওন ভাই, মাকসুদ ভাইরা, রিফাত ভাইয়ের খামারে আসছি জাস্ট একটু চা খাইতে, আড্ডা দিতে। এখন আপনি চলে আসছেন, দেখা হয়ে গেল, এটাই। না, সেটাই হয়েছে। আমি আপনাদেরকে পেয়েছি, আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান বিষয় জানার জন্যই মূলত এই প্রোগ্রামটি করা। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, পরিচয় পর্ব শেষ হবে সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই, যে সবাই যে আমরা একত্রিত হব, আজকে হয়ে যাব একসাথে, হঠাৎ করে হয়ে গেছে। আমি বাসায় চলে যাচ্ছিলাম, অর্ধেক পথ থেকে আমাকে রিফাত আবার নিয়ে আসছে। আমি সেজন্য কিন্তু আকরানের আপনার মতো জ্যামে ছিলাম। আমি অনেকক্ষণ জ্যাম ঠেলে তারপরে আসছি। আমি প্রথমেই রাজিউল হাসান, আমাদের অভিভাবক খামার জগতে, যিনি দীর্ঘদিন থেকে এই খামার জগতে আছেন, গরু লালন পালন করছেন, অনেক কোরবানির ঈদের অনেক অভিজ্ঞতা আছে। প্রথমে একটু জানতে চাচ্ছি যে আপনার খামারের এবার কি অবস্থা, কত সংখ্যক গরু আছে, এর মধ্যে ওজন এবং দাম যদি একটু ধারণা দেন, পাশাপাশি বেচা কেনা কেমন কি হলো, বুকিং এর বিষয়টা কেমন কি হলো? রিপন ভাই, মেন কথা হলো মাশাআল্লাহ বেচা কিনা মোটামুটি হচ্ছে। তবে কোরবানি কাস্টমার কাছে এখন পর্যন্ত আমাদের 22-23টা সেল হয়েছে। বাট আমি প্রতি বছরে একদম শুরু থেকে কি বিভিন্ন খামারের কাছে কিছু গরু বিক্রি করি,
যেটা হয়তো আপনি আমার খামার থেকে 5টা গরু নিছেন, আপনি বলেন ভাই পোস্ট করেন না, তো এগুলো আসলে অফলাইনে থাকে, অনলাইনে আসে না। এমনি বেচা কিনা ভালো, আমরা গত বছরের তুলনায় গরু কিছু কম করছি এবার। একটু সংখ্যাটা বলা যাবে কেমন করেছে? না সংখ্যাটা নাই বলি, সংখ্যা নাই বলি। ইনশাল্লাহ আপনার দাওয়াত রইলো, সামনের সপ্তাহে আসেন, তখন নিজের চোখে দেখে আসবেন সংখ্যা কেমন আছে। আচ্ছা, কেমন কেমন ওজনের গরুগুলো আছে? আমাদের কাছে একদম ছোট গরু নাই, 300 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, এবার একটি আলোচিত গরু, সেটা হচ্ছে ব্রাহ্মা বা ব্রাহ্মা ক্রস বাংলাদেশের, যেটা সে ধরনের কোনো বড় গরু আপনার কাছে আছে কিনা? আমাদের কাছে কখনোই আসলে ছিল না, এটা ইম্পোর্টের গরু যারা আনে। ফিজিয়ান আছে আমাদের কাছে 1100 কেজির, যেটা আমার ঘরের বাচ্চা। আপনি গত বছরও দেখে আসছেন, এর আগের বছরও যারা খামারে গেছে দেখছে, এবার আমরা ওইটা সেল করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার যে গরুগুলো আপনারা সেল করছেন বা বুকিং নিচ্ছেন, মোটামুটি নিচে কত দাম আছে এবং উপরের দিকে কত মূল্যের গরুগুলো আপনার খামারে আছে? আমাদের আসলে বড় গরুগুলো নিয়ে তো সবার একটা টার্গেট থাকে। যদি আপনার ঘরে একটা ভালো বাচ্চা হয়, সেটা বাচ্চার দাম থাকে 2 লাখ, যদি ফিজিয়ানের ক্ষেত্রে হয়। ব্রাহ্মণের ক্ষেত্রটা আমি ওটা নিয়ে কথা নাই বলি। আপনি যদি একটা গরু 5 বছর পালেন, তাইলে 5 লাখ 6 লাখ, বাচ্চার দাম 2 লাখ 8 লাখ 10 লাখ 11 লাখ আশা করতেই পারে, বাট 15 লাখ 20 লাখ আশা করে আসলে এগুলো লাভ নাই, এগুলো হয়ও না। আচ্ছা, মোটামুটি 1-1.5 লাখ বা 2 লাখ টাকার থেকে গরু আছে পাবে? 1.5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত, 12 লাখ পর্যন্ত আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জি আমরা আবার আপনার কাছে আবারও আসবো। আমরা যেহেতু এই পাশে অনেক খামারি ভাইয়েরা আছে, আমি একটু মাকসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাকসুদ ভাই, আপনার খামারের এবার অবস্থা কি? কত সংখ্যক গরু বা কি কি জাতের কি আছে একটু যদি আমার দর্শকদের বলেন। আমার খামারে দেশাল টাইপের গরুই সবচেয়ে বেশি। যেমন হাসান ভাই তো ক্রসে স্পেশালিস্ট, আমি কোনোটাইতেই স্পেশালিস্ট না, সব ধরনেরই আছে। তো ওই ব্রাহ্মা ক্রস যেটা আসলে আমি যেহেতু বাংলাদেশে এটা জন্ম হয়েছে, সেটা ব্রাহ্মা টাহমা না বলে আমাকে মনে হয় এগুলোও দেশালের মধ্যে নিয়ে আসা উচিত। যেমন আমরা শাহিওয়াল দেশালের সাথে যখন ক্রস হয়, বা শাহিওয়াল সিন্ধি দেশাল সবটাকে মিলে কিন্তু আমরা দেশাল বলি। বর্তমান যে প্রেক্ষাপট, ব্রাহ্মা তো একটা অ্যালার্জি, তাই না? সেই অ্যালার্জিতে আমরা না গিয়ে যদি দেশে আমাদের ব্রাহ্মা বাচ্চা হয়, আমরা সেটাকেও দেশালের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সেই দেশালও কিছু আছে আমার এখানে। আচ্ছা, আপনার ওখানে সম্ভবত মহিষও আছে কোরবানির জন্য? আমার মহিষ আছে, আমি সারা বছর রাউন্ড দ্য ইয়ার মানে ইয়ার লং হচ্ছে আমি মহিষ সেল করি। আমাকে অনেকে মানে দুষ্টামি করে হয়তো বা খামারি পাইকারি বলে, তো সেটাতে আই এম নট বদার্ড অ্যাট অল, আমি এটাতে খুব হ্যাপি। তো আমার সারা বছরই সেল হয় আর কি মহিষ। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি কোরবানির গরু কত থেকে কত হাজারের মধ্যে আমার দর্শকরা পেতে পারে, ক্রেতারা পেতে পারে এবার? আমার এখানে 70,000 থেকে 10 লাখ পর্যন্ত পেতে পারবে ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ। এবার আমাদের রিফাত ভাইয়ের কাছে আসতে চাই, সেই প্রয়াস এগ্রোর অন্যতম কর্ণধার রিফাত ভাই, সুঠাম দেহের অধিকারী। কি হাসান ভাই, কি ভুল বলেছি? এই কথা আমি সবসময় বলি যে বাংলাদেশে কোনো খামারির যদি স্বাস্থ্য ভালো থাকে, তো প্রয়াস এগ্রো সকল ভাইয়ের স্বাস্থ্য আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো বললাম ভাই বাম পাশে, আপনি সকল ভাইদেরকে বলেন। আমাদের ডাইনে বামে সামনে পিছে যত ভাই আছে সকল ভাই 18-20। মাশাআল্লাহ, ওনাদের গ্রোথ খুব ভালো। ভালো ভালো ভাই, গ্রোথ ভালো। আসলে এটা কি দানাদার নাকি কি, এটা সাইলেজ নাকি কাঁচা ঘাস, কোনটা? এটা আনন্দ খুশি সুখ যেটাই বলেন, সেগুলো আসলে সব মিলিয়ে আসলে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্বাস্থ্য সুখের মূল ওরকম। এবার বলেন যে আপনাদের এবার গরুর সংখ্যা কেমন, সেখানে কেমন কোরবানির জন্য কেমন কি বুকিং হলো? ভাইয়া এই বছর গত বছর থেকে একটু কিছু কম করেছি আমরা। কারণ হচ্ছে সত্যি কথা, ভালো গরু এই বছর আমরা তেমন পাইনি বাজারে কালেকশনের জন্য। তো গত বছর আমার 300-র উপরে ছিল, এই বছর আমাদের 300 কিছু নিচে থাকবে, 250 থেকে 300-র মাঝখানে। আর এই বছর ছোট গরুর সংখ্যাটা আমরা আসলে কম করতে পেরেছি, কারণ গত বছর নর্মাল যদি আপনার বাজার বলেন 750 থেকে 800 টাকা ছিল মাংসের রেট। এই বছরও সেটার কিন্তু তেমন কোনো ব্যবধান নেই, 750 থেকে 800, এটাই এভারেজ ধরা যায়। হ্যাঁ, এখন 750-800 টাকায় যে গোস্তর রেট যদি সেম থাকে, এখন গত বছরের যেই গরুটা 1,20,000, এই বছরও একটা ভালো গরু কিনতে গেলে সেটা 1,40,000-এ কিনতে হয়েছে। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বা অর্থনৈতিক যে একটা টানাটানি ছিল, সেটাতে খামারিরা কিন্তু নর্মালি ছোট গরু তেমন করে না। এই বছর অনেক খামারি, ম্যাক্সিমাম খামারি ছোট গরু কিন্তু ভালো কালেক্ট করেছে। তো সেজন্য
একটু ছোট গরুটা আমরা যেহেতু আমি গত বছর একই কাস্টমারকে যেটা 1,20,000 দিতে পেরেছি সেটা এই বছর 1,40,000 দিতে তাকে সম্ভব না। হয় 1,00,000, আমি আপনার আগের ভিডিওতে বলছি, হয় 1,20,000 দিতে হবে বা তার থেকে কমে দিতে হবে। সেটা যেহেতু পারি নাই, সেই জন্য একটু ছোট গরু পরিমাণটা এবার কমিয়েছি। যেহেতু গতবার যেটা 150 ছিল, এবার হয়তো 50-60টা আছে। বুকিং এর জায়গাটা কেমন কি মনে করছেন? বুকিংটা আলহামদুলিল্লাহ আমরা যেরকম খামারিরা ভয় পেয়েছিলাম সেরকম ভয় না। আল্লাহর রহমতে কুরবানির দিকে আমার যেমন হয়, গত বছর আমরা যা বুকিং নিয়েছি এই বছরও তাই আছে। ওরকম কমেও নেই, তেমন বাড়েও নেই। আচ্ছা, একটু বলা যাবে প্রয়াস এগ্রো এবার কত থেকে কত দামের গরু মূলত আছে বা বিক্রি করছে? প্রয়াস এগ্রো ইতিমধ্যে 85,000 টাকার গরুও সেল করেছে আল্লাহর রহমতে, কিন্তু এখন এই মুহূর্তে নেই। কারণ লাস্ট ভিডিওতে আমি আপনাকে 90,000 গরুও দেখিয়েছি। এখন 1,05,000 থেকে শুরু আছে, হ্যাঁ 10 লাখ টাকা পর্যন্ত আছে। আচ্ছা জি, ধন্যবাদ। আমার শাওন ভাই অনেকক্ষণ ধরে তার সঙ্গে আসলে উনি শুনছিলেন। শাওন ভাই, মূলত আপনি প্রয়াস এগ্রোর কোন দিকটা বেশি দেখেন এবং ভালো লাগে আপনার কোনটা? আমি ফুড ম্যানেজমেন্ট, তারপরে আপনার ওষুধ ব্যবস্থাপনা, এই জিনিসটাই বেশি দেখি। সেই জায়গাটাতে আপনি কেমন দেখছেন এই গরু লালন পালন করতে? আসলে কোন ধরনের ফুডগুলো ব্যবহার করলে বা কোন ধরনের ফুড খাওয়ালে গরুকে সঠিকভাবে লালন পালন বা সুঠাম দেহ বা মোটা তাজা করা যায়? খুব বাড়তি গতিতে না, স্পিড গতিতে না, যে খুব দ্রুত মোটা করবেন সেটা না, ন্যাচারালি যেটা হয়, সেক্ষেত্রে আপনি কি খাবারের সাজেস্ট করেন? দেখেন, আমাদের অবস্ট্রাগলটা আগে বলি। অবস্ট্রাগলটা হচ্ছে যে খাবারের দাম। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমি যখন শুরু করি তখন আমি কেজি, দানাদার কেজি ছিল 15 টাকা, 15 টাকা 16 টাকা, একটু ভালো দিলে 18 টাকা, সেটা এখন 50 টাকা। সো আপনার প্রায় কয় বছরের ব্যবধান একটু ক্লিয়ার? 18 আর 25, মানে 6-7 বছরের মধ্যে এই একটা ব্যবধান। 7 বছরের ব্যবধানে 3 গুণ হয়ে গেছে দানাদারের দাম। ঘাসের দামও সেম। ঘাস আমরা তখন 2 টাকা কেজি ধরতাম, এখন সাইলেজ খাওয়াই 13 টাকা কেজি, 10 টাকা কেজি, ওয়েস্টেজ সহ 13 টাকা পড়ে যায়। সো খাবারের দামটা হচ্ছে আমাকে খুব ভালো একটা দেয়, মানে প্যারা দেয়। কিন্তু আপনি যেটা বললেন যে ওই যে সঠিক উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে গরুর বৃদ্ধি, সেটার জন্য হচ্ছে আপনি অবশ্যই দানাদারকে পরিমিত দিতে হবে এবং সাইলেজটাকেও পরিমিত দিতে হবে। পরিমিত বলতে আমি বোঝাচ্ছি, যেমন প্রতি 100 কেজি গরুর বডি ওয়েটের জন্য যদি আপনি 0.75% দানাদার দেন, দ্যাটস ইনাফ একটা ভালো জন্য। এখন গরু ভেদে সেটা 1 থেকে 1.5% পর্যন্ত যেতে পারে, এটা ডিপেন্ডস। কিন্তু সবার জন্য যদি আপনি 1 করেন তাহলে সবার গ্রোথ 1 হবে না, হেলদিও হবে না। সাইলেজও সেম, 3% থেকে শুরু করে 4.5% পর্যন্ত চলে যেতে পারে। সো এইটাই, এখানে আসলে অনেক দীর্ঘ আলোচনা, তো অল্প সংক্ষেপে বললেন আর কি। আরেকটা জিনিস হচ্ছে, এখন কুরবানি তো আস্তে আস্তে আগাচ্ছে। সো আপনি এখন দেখেন চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ 3টা পাবেন, সামনের বছরও পাবেন। এই সময়টা কিছু ভাইরাল ফিভার চলে আসে, সিজন চেঞ্জ, গরম অতিরিক্ত, সেই কারণে এই রোগগুলির ম্যানেজমেন্টও একটু মানে আপনাকে অবশ্যই মাথায় রেখে আগাইতে হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে ভালোভাবে দেখাশোনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন, অন্যথায় আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো। আমরা এবার সাধারণ মানুষের, একজন সাধারণ ক্রেতার কিছু জটিল কঠিন প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোতে যেতে চাই। প্রথমেই আমি রাজিউল হাসান ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে সাধারণ মানুষের মোটা দাগে প্রশ্ন যে খামারের গরুর দাম বেশি, খামারিরা গরুর দাম বৃদ্ধি করে, যেটা তারা হাটে কম দামে পায়, হাটের দাম কম থাকে। কেন ভাই খামারিরা গরুর দাম বৃদ্ধি করে, আপনার কি মনে হয়? রিপন ভাই, এটা আমার কাছে মনে হয় না। প্রথম কথাটা আমার কাছে মনে হয় না। আপনারা আমাকে যতদিন থেকে চিনেন ততদিন থেকে দেখেন উত্তরা দিয়াবাড়ি হাট, গাবতলি হাট আমি গরু সেল করে। আমার একটা টার্গেট থাকে, আমি তো সারাক্ষণ খামারে থাকি না, বাজারে থাকি না। আমার প্রতিনিধি যারা থাকে তাদেরকে তো আমি একটা টার্গেট দিয়ে আসি, এটা 2 লাখ বেচো, এটা 2.5 লাখ বেচো, এটা 3 লাখ বেচো। এই কথাটাই আমি সন্ধ্যা থেকে শাওন ভাই, রিফাত ভাইয়ের সাথে, মাকসুদ ভাইয়ের সাথে বলতেছি। আমার মনে হয় আমার গরু আমি খামার থেকে হাটে বেচা ভালো পাই। মাকসুদ ভাই প্রশ্ন করলো কেন, তখন আমি বললাম যে ওই গরুটা, মাকসুদ ভাই, রিফাত ভাই আমার গরু সম্বন্ধে জানে, ওইটা আমি 4 লাখ বলতে বলছি, 4,25,000 বেচছে। এটা 3 লাখ, আপনার টার্গেট 4 লাখ, বিক্রি করেছে 4,25,000 হাটে। আচ্ছা, তো এগুলো হয় কি, হাটে ভাই বিভিন্ন রকমের মানুষ আছে। হাটে কেউ যায়, দেখা গেছে বছর একবার একটা গরু কিনতে যায়, 7-8 জন একসাথে যায়, এক একজনের এক এক মত থাকে। কেউ দেখা গেছে 900 কেজির গরুর জিজ্ঞাসা করে কি 6 মণ মাংস হবে না, কেউ আবার 6 মণ মাংসের গরু বলতেছে হ্যাঁ এটা 11 মণ হবে, 10 মণ হবে।
আমরা খামারিরা কোত্থেকে কিনি গরু, আমার সব মিলে হয়তো আমাদের 1-150 গাভী আছে, আমরা হয়তো 50টা 60টা বাচ্চা ঘরের থাকে, বাকি গরুগুলো তো হাট থেকে বা কৃষকের বাড়ি থেকেই সংগ্রহ করি, এটা তো বানানোর জিনিস না। এখন আমি একটা জিনিস কিনছি মনে করেন এটা 2 লাখ টাকা দিয়া, আমরা 1 বছর 11 মাস 10 মাস গরু পালতে হয়। তো গরু পালার পরে আপনি নর্মালি যদি আমরা 3 লাখ টাকার একটা গরু থাকে, মনে করেন 600 কেজি 700 কেজি 500 কেজির একটা গরু যদি আপনার থাকে, তো এখন নর্মালি আমাদের মাসে 12,000 টাকা নিচে হয় না। তো 12,000 টাকা যদি হয় 10 মাসে কত আসে? 1,20,000। তাইলে 3 লক্ষ আর 1,20,000, 4,20,000 আপনি পড়ছে। আপনি কি 4,50,000 এটা আশা করবেন না? এইটা কি কেউ বলতে পারবেন যে কোনো খামারি আকাশ পাতাল দাম? হ্যাঁ, আকাশ পাতাল কোনটা চাচ্ছে? কিছু আইকনিক গরু আছে, একটা খামারে 200 গরু আছে, 5টা গরু অনেক সুন্দর, এটা সে একটু আশা করতেই পারে। বাট আপনি ক্রেতা, আপনি তো হিসাব করে দাম বলবেন। আমি যদি আপনার কাছে এটা 5 লাখ টাকা দাম চাই, আমি আর 1 টাকাও বাড়তে পারবো না। আপনি এটা 1.5 লাখ টাকা থেকে দাম শুরু করতে পারবেন, কিন্তু আমি তো 5,10,000 আপনার কাছে চাইতে পারবো না। সো এক একজনের মেধা এক এক রকম, এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম। আপনি দেখবেন কিছু কিছু মানুষ সারা বছর গরু পাইলে সব রোজার ঈদে বিক্রি করে ফেলে, বিক্রি করে আবার নতুন করে গরু কিনে। আবার কেউ কেউ দেখবেন কোরবানির ঈদের 1 মাস আগে সব বিক্রি করে ফেলে, বিক্রি করে আবার আপ ডাউন করে। এক একজনের পলিসি এক এক রকম। যেমন আমরা আমাদের ঘরের যত ফিজিয়ান বাচ্চা থাকে বা যে সমস্ত গরুগুলো দেখি হ্যাঁ অনেক খাওয়াচ্ছি হচ্ছে না, আমরা সবে বড়তে বিক্রি করছি অনেক গরু, প্রথম রোজায় বিক্রি করছি, 27 রোজায় বিক্রি করছি, ঈদের আগের দিন বিক্রি করছি, পয়লা বৈশাখে বিক্রি করছি, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। বাংলাদেশে 12টা মাসে তো অনেক অকেশন আছে। আপনি শুধু কোরবানির জন্য, যেমন মাকসুদ ভাই একটু আগে বললো যে আমাকে কিছু কিছু মানুষ পাইকারও বলে, আমি মাকসুদ ভাইয়ের খামারে এই বছর বেশ কয়েকদিন গেছি, এটা আমার ভালো লাগে। আজকে শুনি মাকসুদ ভাই এই বাজারে যায়, আজকে ওই বাজারে যায়, মাকসুদ ভাই আনতাছে 3 মাস পালতাছে 4 মাস পালতাছে। আমি অনেক কষাই দেখছি মাকসুদ ভাইয়ের এখানে যে বসে থাকে, কষাই যদি একবার নিয়ে মাকসুদ ভাইয়ের এখান থেকে লস হইতো তাইলে ওই কষাই আসতো না। আবার মাকসুদ ভাই যদি এক সিজন বিক্রি করে যদি দেখতো যে আমার কিছু প্রফিট না হয় না, তাইলে উনি আর পালতো না। সো খামার থেকে কিনলে যে দাম বেশি বাজার থেকে কম, এটা আমি এটা মানতে রাজি না। আমি তো বাজারে বেশি বিক্রি করি, দিয়াবাড়ি হাট গাবতলী হাট মিলে বেশি বিক্রি করি। আপনি কম দামে কোত্থেকে দিবেন? আমরা বুসি ময়দা কত টাকা কেজি কিনেন এখন? 40 টাকা 42 টাকা। সে বুসি কিনতেছি আমরা 65 টাকা, ওয়েস্টেজ যেটা। আপনি শুধু কাঁচা ঘাস কিনতেছি 6 টাকা কেজি, সাইলেস না, শুধু কাঁচা ঘাস। মানিকগঞ্জের থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, 5 টন আনলে 3 টন খাওয়াইতে পারতেছি, 2 টন পচে যাচ্ছে। আপনি প্রতিদিন 1 টন আনতে পারতেছেন না, এগুলা কস্টিংয়ের ব্যাপার আছে। তার মধ্যে আবার শহরমুখী যে খামারগুলা, হয়তো কারো নিজের জায়গা আছে, কারো ভাড়া, এখানে কারেন্ট বিল, এখানে শ্রমিকের একটু, যেই শ্রমিক আপনি সিরাজগঞ্জ পাবনা রংপুরে 15,000 টাকা পাবেন, সেটা আমাদের এখানে 20,000। যার কারণ ওইখানে যদি ও জব করে ও বাড়ি থেকে আইসা করবে, আর আমার এখানে হয় আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি তাকে, নাইলে সে ফ্যামিলি নিয়ে বাইরে থাকতেছে। সো ওইখানে একজন শ্রমিকেই 5-7 হাজার টাকা মাসে বেশি। তো আপনি 10 জন শ্রমিক থাকলে যদি মাসে 50 থেকে 70 হাজার বেশি হয়, 12 মাসে হিসাব করেন। আচ্ছা আচ্ছা, মানে নানা কারণে মূলত কারণে হয়তো শহরমুখী খামারগুলোতে গ্রাম থেকে, শহরে গরুগুলো তো গ্রাম থেকে আসে, আলটিমেটলি হাত চেঞ্জ হইলে তো 5-10 হাজার বেশি লাগবেই। এটা তো 50,000 টাকার ডিফারেন্স থাকে না, কখনোই না। না, অনেকেই বলে যে সেই গ্রামের সেই অশিক্ষিত গরু বা ছাগল যেটা শহরে এসে শিক্ষিত হয়ে দাম দ্বিগুণ হয়ে যায়। আসলে রিপন ভাই কিছু কিছু বিতর্কিত কথা আছে, এগুলো আমরা না বলাটাই ভালো। আমি আগেও বলছি যে বাংলাদেশে কিছু ব্রাহ্মা বাহির থেকে আসছে, যারা সিমেন্টের ব্যবসা করে, তারা আনছে। আমি আমাদের দেশি জাতের গরুর কথাই বলি যে বাংলাদেশে এমন কোনো গরু নাই, ওইটাকে এমন কিছু খাওয়াই না আমরা যে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার দাম চাবো। এটার পক্ষে আমি কখনোই ছিলাম না, এখনো নাই। এটা একদম অযৌক্তিক কথা। হ্যাঁ,
আমরা আমাদের সরকার যারা যখন থাকে ওনাদের কাছে অনেক রকম দাবি দাবাই আমরা উত্থাপন করছি, কোনোটাই কার্যকর হয় না। আমরা আগেও বলছি যে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকার ভিতরে যদি খাদ্য কেজি থাকে তো বাংলাদেশে আমরা গরু পালন করে 500 টাকা কেজি মাংস খাওয়ানো সম্ভব। এখনও যারা আছেন ওনাদের কাছেও আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আপনারা গরুর খাবারের দিকে নজর দেন। আপনারা আমরা এখনও বলি বাংলাদেশে খামারি লক্ষ, মানুষ তো 20 লক্ষ। আমরা চাই যে মানুষ 500 টাকার ভিতরে গরুর মাংস খাক, এটা মন প্রাণ দিয়ে চাই। যদি কয়েকজন খামারির দোষ দিয়ে লাভ নাই, কয়েকটা খামার, আপনি বাংলাদেশে 15টা খামার আমাকে নাম বলেন, 15টা খামার মিলে আপনি 10,000 গরু পাবেন, নয় 15,000 গরু, এটা বাংলাদেশে একটা জেলার গরু। আমি 200 লাভ হবে কি? এখন যদি দুষতে বলে যে আমাদের মতো কিছু খামারই বন্ধ, আমরা খামার বন্ধ করে দিব, সমস্যা কি? তারপরও চাই মানুষ কম দামে, বাংলাদেশে 18 কোটি মানুষ 400, 450, 500 টাকার ভিতরে মাংস খাক, খেতে পারবে। মানে আপনি যে সরকার চাইলে পারবে, সরকার চাইলে পারবে। হ্যাঁ, আপনি 20 টাকা কেজি খাবার করে দেন, 25 টাকা কেজি খাবার করে দেন, আমরা কালকে থেকে 500 টাকা কেজি মাংস দিব। বাহ বাহ, আমি মাকসুদ ভাইয়ের কাছে এই প্রশ্নতেই চলে যেতে চাই। ভাই বলছে যে 450 বা 500 টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব। সম্ভব, আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের প্রোডাকশন কস্টের জন্যই তো আমাদের মাংসের দাম বেশি। যদি প্রোডাকশন কস্ট হয়ে যায়, যদি আমার যদি 300 টাকা হয়, আমি 320 টাকায় যদি আমি বিক্রি করতে পারি, আমি লাভবান। এখন আমরা 800 টাকা বিক্রি করলে আমাদের যে প্রোডাকশন কস্ট, একটু আগে ছোট ভাই শাওন বলল, হাসান ভাই তো এতক্ষণ চমৎকার কথা বললেন, আমরা 800 টাকা বিক্রি করলেও আমাদের কিন্তু প্রোডাকশন কস্ট পুষাইতে খবর হয়ে যায়। তার মানে প্রোডাকশন কস্টটা যদি কমে যায়, ডেফিনেটলি হচ্ছে আমাদের দাম কমে যাবে মাংসের। আমরা যদি প্রোডাকশন কস্ট 300 নিয়ে আসতে পারি, আমরা 320 টাকা করে আমরা বিক্রি করবো, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আমাদের তো এমন কোনো দরকার নাই যে আমরা 300 টাকা প্রোডাকশন কস্ট আছে আমরা 800 টাকা বিক্রি করব, দরকার তো আমাদের প্রশ্নই নাই। আমরা বরং সারভাইভ করতে পারতেছি না। ইভেন দেখেন গত কয়েক বছরে যে পরিমাণ খামার বন্ধ হয়ে গেছে, এই খামারগুলো যদি আগামীতে বন্ধ হয়ে যায়, এই যে আপনারা দেখেন ব্রয়লার সেকশন কিন্তু বন্ধ করে দিচ্ছে, 1 তারিখ থেকে ডিক্লেয়ার করেছে। এভাবে যদি একটু আগে হাসান ভাই কিন্তু বললেন যে আমরাও বন্ধ করে দিই, যদি উনি পজিটিভলি বলছেন যে আমরা বন্ধ করে দিলে যদি 300 টাকায় মাংস আসে আমরাও বন্ধ করে দিব, সমস্যা নাই। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, আমিও ভালো থাকতে চাই, আমি বাংলাদেশের একজন মানুষ, সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আরেকটা কথা, একটু আগে হাসান ভাইয়ের কাছে কোশ্চেনটা করছেন, আমাকে আর কোশ্চেন না করে আমি উত্তর দিই একটা। যেমন একটু আগে বললেন যে খামারিদেরকে দোষ বলে, এক্স্যাক্টলি হাসান ভাই উনি হচ্ছে খামারি হিসেবে একজন ডিফারেন্ট খামারি, উনি বাজারে তুলে বিক্রি করেন। আমি যতটুকু জানি উনি ওনার কোনো আত্মীয়ের কাছে বিক্রি করেন না। আমার হাসান ভাইয়ের কিছু কিছু জায়গায় অনেক মিল আছে, সেটা আর ডিসক্রিপশানে না গেলাম। কেন আমাদেরকে বলে জানেন? ব্যাপারী যখন একটা গরু বিক্রি করে চলে যায় তখন কিন্তু তাকে বলার আর থাকে না, তাকে চেনে না জানে না। এখন আমার কাছ থেকে যখন কিনে আমার এখানে যখন ভালো হয় তখন কিন্তু রিভিউ আমাকে ভালো দেয় না। বাট কোনো কারণে যদি তার মন মতো না হয়, অথবা ভাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর হচ্ছে বাজার প্রাইসিংটা হচ্ছে ডিপেন্ড করে। এক বছর বাজারে আপনি দেখা যাচ্ছে গরু পাওয়া যাচ্ছে না। গত বছর আমার ড্রাইভার সাহেবের কথাই বলি, পিছনে উনি ব্যাক ক্যামেরার পিছনে আছেন, আমি ওনাকে বলছি যে ভাইটা 90,000 টাকা 95,000 টাকা হলে গরুটা বিক্রি করে দেন, উনি 1,13,000 টাকা বিক্রি করছেন। এটা আমি জানি, এটা মাকসুদ ভাই তাকে আমি লিয়ে যাই। মাকসুদ ভাই আমার সামনে বলতেছে এটা 90,000 হলে বিক্রি করে দিও, এটা 1 লাখ হলে বিক্রি করে দিও। ঠিক কিছুক্ষণ পরে মাকসুদ ভাই আসছে, কি জন্য আসছেন? কয় টাকা নিতে আসছি। কোন গরু? কয় 1,13,000 টাকা বিক্রি করে ফেলছে। দুইজনের গরু এক জায়গায় ছিল। আমার কয়েকটা গরু ছিল, আমি আর হাসান ভাই সবসময় গত 2 বছর যাবতই, কিন্তু আমার খুব কম সংখ্যকই থাকে, ভাইয়ের তো অনেক গরু থাকে, আমার কম সংখ্যক গরু হচ্ছে আমরা 2 ভাই একটা প্ল্যান করে যাই যে 2 ভাই মিলে আড্ডা দিব। হাসান ভাই আমি পাশাপাশি ডোগানি সবসময়, তো আমরা কিন্তু বিক্রি করে দিছি। এখন দেখেন ওই কাস্টমার কিন্তু আমাকে বকবে না, সে কিন্তু ম্যাক্স অর্গানিক অ্যাগ্রোটেক চিনে না, সে 1,13,000 দিয়ে কিন্তু খুব খুশি যে আমি দড়িটা ধরতে পারছি, নিতে পারছি। বাট এটা যদি আমার খামার থেকে 1 লাখ টাকা দিয়ে নিত, নেওয়ার পরে যখন ইভ্যালুয়েশন করে দেখতো যে প্রাইসিংটা একটু বেশি পড়ে গেছে, তখন আমাকে রিভিউ দিয়ে দিত, আপনাকে পাইলে বলে দিত যে ম্যাক্স অর্গানিক হচ্ছে 5,000 টাকা বেশি রাখছে। ভাই বাজারে বিক্রি করার অ্যাডভান্টেজ অনেক বেশি, আমাকে ডিরেক্টলি কেউ হিট করতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই দেখেন, আসলে যারা আমরা খামারি, যেমন আমি একটা কথা বললে অনেকে আমার আজকে আপনার কমেন্টে খারাপ কথা লিখবে, হয়তো আপনিও টলার করবেন, আমিও টলার করবো। ভাই আমরা এগুলা অভ্যস্ত, আমি ভাই অনেক পুরনো খামারি, এগুলা নিয়ে আমি বদার্ড না ভাই, আমি পাইকার মানুষ। খামারের বয়স কত? একটু মাঝখানে ছোট আমার হচ্ছে 24 ইয়ার্স খামারের বয়স। ইয়েস।
এই 24 ইয়ার্স যাবত আপনি এটার সাথে জড়িত? এই খামারের সাথে আমি জড়িত। আচ্ছা আচ্ছা, জি প্লিজ কন্টিনিউ। তো এখন একটা বিষয় হচ্ছে ভাই, একটা হচ্ছে কোয়ালিটি। আমি যদি আপনাকে যদি বলি যে ভাই আপনি ভালো জিনিস, আপনি এখন এই যেই প্রয়াসে যেই চাটা খাচ্ছেন, ধরেন এটার কস্টিং আমার 10 টাকা, আপনাকে যদি বলি এখন এটা সোনার গায়ে খান, 10 টাকা দিয়ে খেতে পারবেন আপনি? আপনাকে পরিবেশটা খালি দিচ্ছে তারা, তার জন্য সে এটার দাম নেবে মিনিমাম 500 টাকা, তাই না? আমরা সেটাও ধরলাম না, বাট একটা জিনিস এনশিওর করতে পারি আমরা খামারিরা, আমি যতটুকু চিনি বা আমরা ম্যাক্সিমাম খামারিরা আমরা লং টাইম গরু পালি ভাই। আমার এখানে আনসোল্ড যেগুলো আছে, হাসান ভাই যে গরুগুলো ফেরত নিয়ে গেছে গত বছর, ওই গরুগুলো এখনও আছে। কিন্তু প্রান্তিক ভালো খামারি যারা আসবে তাদেরকে আপনি আনার পরে দেখবেন যে 12 লাখ টাকার গরু 3 লাখে বিক্রি করে দিয়ে যায়, কারণ তাকে স্লটার না করার পর, যদি না করা হয় কোরবানির 5 দিন 7 দিন 10 দিন পরে সে এক্সপায়ার করে যাবে। আর আমাদেরটা যদি আল্লাহ যদি তার হায়াত না রাখে চলে যাবে, সেটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, বাট আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ভাই এই বছর বিক্রি হয় না, আগামী বছর বেচবো। গত বছরের গরু আমার আছে, রিফাতের আছে, হাসান ভাইয়ের আছে, শত শত গরু আছে। আমরা তো এটা কেন করতে পারি? আমরা এনশিওর করতে পারি কোয়ালিটি। আমি জানি আমার গরু 100% অর্গানিক, আমার গরু ভালো খাচ্ছে। এখন আমি যদি আর এক্সপ্লানেশনে গেলাম না, আপনারাও খুব ভালো করে জানেন যেই প্রান্তিকের কথা বলতেছে ওই প্রান্তিক যখন শুনবে সেও জানে সে কি করতেছে। তারা কি করে সবাই আমরা জানি। তারা যখন ভাই কম প্রাইসে মেরে দিবে তখন তারা তাদের গরুর যেটা পাইলো সেটাই তাদের লাভ হইলো। এখন তার কস্টিং যদি 5 লাখ হয়, সে যদি কোনো কারণে সেটা 3 লাখ বেচে, তার 3 লাখই প্রফিট, আদারওয়াইজ 5 লাখ রুইন হয়ে যাবে। আর আমার যদি 5 লাখের জায়গায় যদি 4.5 লাখ আমি বিক্রি করি, 50,000 আমি টলার করবো, বাট আমি 4 লাখে বিক্রি করবো না ভাই। আমি এটা রেখে দিব 1 বছর, 1 বছর আমি আরও 1,20,000 টাকা 1.5 লাখ টাকা খাওয়াবো। আগামী বছর তার যদি গ্রোথ নেওয়ার থাকে সেটা আমি আবার 8 লাখ টাকা বিক্রি করতে পারবো ভাই। আমার সমস্যাটা কোথায়? প্রান্তিকের সমস্যা ওই জায়গায়। আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন আমি যখন বাজার থেকে গরু কালেকশন করি, আমি খুব বেশি বাজার রিলেটেড। যেমন হাসান ভাই বলতেছে গো ভাই এই সপ্তাহে কয়বার বাজারে গেছেন, আমি খুব বেশি বাজারে যাই। ইভেন আমাকে খামারি জগতে যত মানুষ চেনে না চেনে, বাজারের এমন কোনো পাইকার ব্যাপারী কসাই নাই যে আমাকে চেনে না। আপনি যাকে জিজ্ঞেস করবেন সবাই দেখবেন যে আমার নাম চেনে, যেসব মোকাম আমি করি। ইভেন আমি বাজারে যাওয়ার সময় এটাও বলে আমি 100 টাকা পকেটে নিয়ে যাই না, ওরা আমাকে পৌঁছে দিয়ে ওই দিনই ওই মুহূর্তে টাকা নিয়ে যায়। অথবা বললো যে স্যার আপনি ব্যাংকে লাগাই দেন, আপনার গরু চলে যেতেছে। এই যে সিস্টেমে যে 1000 বাড়তি টাকা দিয়ে গরু নেয়, আমার কোনো দিন টাকা দিয়ে আমি গরু কিনি না। আমি কত ভাই 1,20,000 ওকে বাইন্ধা দেয়, আমার এখানে চলে আসে গরু, আমি সাথে সাথে পেমেন্টটা দিয়ে দিই। যাদের ব্যাংকিং আছে ওইখানেই পেমেন্ট করে দিই। তো এখন জি আরেকটা কথা কি বলবো, আরেকটা হচ্ছে বলেন একটু। জি, ধরেন আপনার ঢাকায় যে কস্টিং আমাদের পড়ে আর ঢাকার বাইরে যে কস্টিং, এটা কোনোদিন একই হবে না। ধরেন মিরপুরে একটা 1000 স্কোয়ার ফিটের বাসার ভাড়া 18 থেকে 20,000 টাকা। এইটা যদি আপনার পঞ্চগড়ে হয়, এটা বাসা ভাড়া হচ্ছে 8,000 টাকা। তো যেই মানুষটা ঢাকায় আপনি লাইফ লিড করছেন, আপনি জানেন যে আপনি কীভাবে এক্সপেন্স বিয়ার করতেছেন। তাহলে আপনি পঞ্চগড় থেকে চিচিঙ্গা কিনে আনেন 30 টাকা কেজি। আপনি চিচিঙ্গা তো 80 টাকা কেজি ঢাকায় কেন কিনছেন? কারণ আপনি এই লাইফটাতে আপনি অভ্যস্ত বা আপনি এখানে বেয়ার করতেছেন। বাট যখন খামারি আসে তখনই সমস্যা, কারণ খামারিকে ধরতে পারে, কথা বলতে পারে। চিচিঙ্গাওয়ালারা কিন্তু বাজারে গিয়ে ধরতে পারে না, কথা বলতে পারে না, বা চিচিঙ্গা নিয়ে তো ভাই আপনারা ভাই প্রতিবেদন করতেছেন না। যার কারণে আমাদের ভাই সব কিছুতে আমাদের একটা তির্যক চোখ থাকে, আমাদেরকে ভাই সবাই ধরে, আমরাই খারাপ। আপনার দেখেন না এখানে আমি একটু বলতেই চাই, কারণ প্রান্তিক খামারিরা বলে এটাও গরু ওটাও গরু, একই গরু। গরু তো আমরা খালি চোখে যেটা দেখি গরু এক, সাইজও এক, ওই শাহিওয়াল বলি বা ফ্রিজিয়ান বলি, যাই বলি না কেন। তো এই জায়গায় যদি আপনি চিচিঙ্গান হয় বহন বা পচে নষ্ট হয়ে যায়, এই জন্য কিছুটা এটার দাম বৃদ্ধি পায়। আমি একটু বলতে চাই, একটু হাসান ভাইয়ের ইয়ার থেকে নেই, মাকসুদ ভাই থেকে, যে হাসান ভাই আর মাকসুদ ভাই হাটে গরু বিক্রি করে, খামারে গরু বিক্রি করে কম। হাসান ভাইয়েরও খামারে একটা ওয়েট স্কেল আছে, মাকসুদ ভাইয়ের একটা ওয়েট স্কেল আছে। ওনাদের দুজনে কিন্তু একটা ওয়েটের আইডিয়া আছে, আমার গরুটা এত কেজি, আমার এত কস্টিং আছে, ঠিক আছে একটু কম বেশ করে আমি হলেও গরুটা দিয়ে দিব। তাহলে হাটে যিনি কিনতেছে, ওনাদের কথায় হাটে যদি আরো ভালো দাম পাওয়া যায়, তাহলে একটাই আমাদের খামারে একটা সমস্যা একটাই দেখতে পারতেছে, সেটা হচ্ছে ওয়েট স্কেল। তাহলে আমরা খামার থেকে সবাই ওয়েট স্কেল খুলে ফেলি, খুব ভালো। তাহলে হাসান ভাইয়েরও হাটে যেতে হবে না, মাকসুদ ভাইয়েরও হাটে যেতে হবে না, আমাদেরও খামারিদের আর কনফিউশন থাকবে না। আমি আপনাকে দেখাইতে পারবো একটা 450 কেজির গরু আর একটা আপনি হাটে তুলবেন বা আমার আমার ডিসপ্লেতে আনবেন, আর একটা 500 কেজির গরু। 450 কেজি গরুকে বড় লাগবে,
500 কেজি থেকে, আপনিই ধরতে পারবেন না। তো এইখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট স্কেল। এখন এসে ওয়েটে দিচ্ছে, ক্যালকুলেশন করতেছে এত কেজি, সবাই আমরা জেনে গেছি মোটামুটি যে 60% আমাদের গোস্ত হবে, ক্যালকুলেশন করলো, আচ্ছা তাহলে 800 টাকা, কুরবানি গরু তো 800 টাকা হয় না, তাহলে 820 টাকা, 820 টাকা রেট ধরে একটা দাম বলে যায়, না হলে আমরা খামারিরা অনেক বেশি দাম চাই। বাট আপনি যখন হাটের থেকে কিনতেছেন তখন কিন্তু আসলে গরুটার দাম কত কেজি ওজন বা কত খালি চোখ ছাড়া আপনি বুঝতেছেন না ভাইয়া। আমরা যদি পারচেসে আমরা যদি আপনাদের থেকে ভালো না পারি তাহলে আপনি তো পারা সম্ভব না। মাকসুদ ভাই যে কাজটা করে অন্যান্য, সেই কাজটা মাকসুদ ভাই ভালো পারবে। যে রাজমিস্ত্রি, সে রাজমিস্ত্রি কাজটাই ভালো পারবে। সে তাকে যদি 3 লাগাইতে দেয় কাঠের, সেটা পারবে না। তাকে যদি বলি ওয়ার্লিং করতে, সেটা সে পারবে না। তো আমি যদি আপনার থেকে ভালো পারচেস করে কমে না কিনতে পারি তাহলে তো হবে না। তো একজন ক্লায়েন্ট যখন বলে যে খামারের দাম বেশি, না ভাইয়া আমরাও চেষ্টা করি। এখন আসেন, হাসান ভাই কিন্তু খামারির জন্য উনি যদি গত বছর বা তার আগের বছর এমন হয় যে 100 গরুর মধ্যে 20টা গরু 30টা গরু ফেরত নিয়ে গেছি, হাসান ভাই কিন্তু একবারও চিন্তা করবেন আমি গরুগুলো ফেরত নিয়ে যেতেছি, কমের মধ্যে দিয়ে দেই। বাট একটা প্রান্তিক খামারি কি করবে, কয়েকটা কারণে সে ছেড়ে দিবে। এমন হতে পারে প্রান্তিক খামারিটার ঋণ থাকবে, সে কমে দিতেই পারে খাবারের দাম বা এই সবকিছু। তার এমন আছে সে বা তার ভাই বোন থেকে লোন করে দিতে পারে। এমনও হইতে পারে যেটা মাকসুদ ভাই বললো একটু আগে, যে সে কি খাবার খাওয়াইয়েছে বা তার গরু পালনটা কিরকম বা কি ম্যানেজমেন্ট, সেইভাবে সে চিন্তা করে গরুটা বিক্রি করে দিয়ে যেতে পারে। যেটা মাকসুদ ভাই বললো যে 5 লাখ টাকায় লস হয়ে যেতে পারে। এরকম অনেক রেকর্ড হয়তো আপনাদের সামনেও আসছে, আমাদের সামনেও আসছে, কিন্তু আমরা সবার সামনে তুলে ধরি না। কারণ চিন্তা করি উনিও একজন খামারি, আমিও একজন খামারি। সে হয়তো ঢাকার বাইরে পালে, আমি ঢাকার ভিতরে পালি, এটাও কারণ হবে। আর হচ্ছে যে আপনারা যে ওই যে ওখানে থেকে যে গরুটা আনছি, ওই গরুগুলো আনার পর ওই যে হাসান ভাইয়ের সাথে একমত, একটা লেবার কস্ট বা একটা ম্যানেজমেন্ট কস্ট বা ওভারহেড একটা খামারের অনেক। সরকার যদি চায়, হাসান ভাইয়ের সাথে একদম একত্রতা ঘোষণা করে বলতেছি যে 500 টাকা কেজি সম্ভব, বেশি না। 3টা জিনিসে যদি আমরা খেয়াল করি, প্রথমত লাগবে জাত উন্নয়ন, গরুর জাত উন্নয়ন। হ্যাঁ, ব্রাহ্মার বীজ আমাদের সরকার আমাদেরকে দিছিল, সেটা দেয়াতে আমরা কিন্তু এখন ইজিলি, হাসান ভাইরা একমত হবেন কিনা আমি জানি না, 800, 850, 900 কেজির গরু আমরা চোখে দেখার সাহস করি, আমরা পাই এখন ইজিলি, হাটেও পাই। সত্যি কথা, হাটে আগে 400 কেজির উপরে গরু পাওয়া যেত না, এখন 600-700 কেজি গরু পাওয়া যাচ্ছে। আগে ব্রাহ্মা ক্রস একটা বাড়িতে গ্রামে 2টা-4টা পাওয়া যেত, এখন হাটেও পাওয়া যাচ্ছে ব্রাহ্মা ক্রস। তোমার জাত উন্নয়ন হচ্ছে, এইটার দিকে যদি আমরা সরকার আরও নজর দেয় তাহলে আরও গরুর দামই কম সম্ভব। এখানে আমি আপনি ভুলে যায় না রিফাত ভাই, ব্রাহ্মা ক্রস যতই আসুক ওইটাই কখনো মাংসের দাম কমবে না যতটুকু ফিজিয়ানে কমবে। আমরা এখনো বলবো ফিজিয়ানের জাত উন্নয়ন করেন, ফিজিয়ানের দিকে শ্রম দেন। ফিজিয়ান একটা গরু 3 বছরে 800 কেজি হয়ে যায়, ব্রাহ্মা হয়। বাট আপনার মাংসর ক্ষেত্রে যদি ব্রাহ্মা 800 কেজির গরু কিনতে লাগবো আপনার 8 লাখ 10 লাখ, আর ফিজিয়ান লাগবো 4 লাখ। ভাই যখন জাত উন্নয়নের দিকে যাবে ব্রাহ্মা অনেক হবে, ধরেন তখন ফ্রিজেনের মতো কিন্তু ব্রাহ্মাও চলে আসবে ভাই। আপনি দেখেন কুরবানির গরু কিন্তু আমরা নর্মালি বাংলাদেশের অভ্যস্ত একটা বড় কুচ, একটা সুন্দর গরু, লাল কালার গরু, এরকম গরুতে আমরা অভ্যস্ত, আমাদের মেন্টালিটি কিন্তু তৈরি ভাই ওরকম। আমি যখন কালেকশনে যাই বা মাকসুদ ভাই যাই বা আপনি যান, একটা কালো গরুর থেকে কিন্তু একটা লাল গরুতে আমরা প্রাইস বেশি দিয়েই কিনি ভাই, 2 টাকা হলেও বেশি দিয়ে কিনি, এবং সবার আগে ওই লাল গরুটাই বিক্রি হয়। তো এই জাত উন্নয়ন যদি করে, তৃতীয়ত আমার মতে একটা কথা, আমাদের আসলে খামারিরা যতই ইনভেস্ট করি তত আসলে ইনভেস্টে এখানে আসার স্বরূপ প্রফিট মার্জিন আমরা পাই না। তো সরকার আমাদের পক্ষে জমিতে ইনভেস্ট করা এখন সম্ভব না, কারণ আমাদের এত ইনভেস্টমেন্ট নাই এই প্রজেক্টে, এখনও ওরকম এইটা ইন্ডাস্ট্রি রূপে হয় নাই। সরকার যদি আমাদেরকে কিছু জমি দিয়ে বলতো যে এইখানে আপনারা ঘাস চাষ করেন, আমাদেরকে সবাইকে একটা জায়গার মধ্যেও যদি নেয়, তাতেও কিন্তু আমরা রাজি আছি। তাতেও আমার মনে হয় গোস্তের দাম বা গরুর দাম কমে আসা সম্ভব ততক্ষণে। মানে সরকার যদি বৃহৎ একটা পরিকল্পনা নেয়, আপনারা যেগুলো পরামর্শ দিচ্ছেন, হয়তো আরো সময় পেলে নির্দিষ্ট হাইটেক পার্ক হয়েছিল, তারপর ব্রয়লার মুরগির জন্য
বা ইয়াতে কিন্তু সরকার অনেক কিছু উন্নয়ন করছে, অনেক দিক চিন্তা করছে, অনেককে ইন্স্যুরেন্সের মাধ্যমে আনছে, এনজিওর মাধ্যমে আনা হয়েছে, এরকম কিন্তু আনা সম্ভব। ওই লেভেলে আসলে এখনো আসে নাই, তবে আমি আসলে বড় ভাইটা তো সবকিছু বলে দিচ্ছে, তারপরে আমি কিছু কিছু কথা একটু অ্যাড করতে চাই। এক নম্বর হচ্ছে যে প্রোডাকশন কস্টটা আমার প্রতি 100 কেজিতে এখন যা ঠেকতেছে 110 থেকে শুরু করে 140 টাকা অন এন এভারেজ। যদি আপনি ওভারেড ধরেন, আপনি আমার রাখালের খরচ, আপনি জমির খরচ সব কিছু ধরেন, 100 কেজিতে যদি 130 থেকে 40 টাকা পড়ে যায়, তাহলে আপনার বুঝতে হবে যে ওই গরুটার পিছনে আমাকে মানে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। এখন এই খরচটার ভিতরে কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে খাবার খরচ, সেটা আমার কমানো দরকার। এখন আসেন একটা প্রান্তিক খামারি, আপনি প্রান্তিক খামারি আসলে আমি প্রান্তিক খামারি নিয়ে একটু দ্বিমত আছে। প্রান্তিক খামারি আপনি কাদের বলবেন? প্রথমে গৃহস্থর বাসায় গরু পালা হচ্ছে, সেখান থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসতেছে, সেখান থেকে ওই গরুগুলি ব্যাপারীরা হাটে নিয়ে আসতেছে, সেখান থেকে আমরা খামারিরা নিয়ে আসতেছি। সো আমার প্রশ্ন হচ্ছে প্রান্তিক খামারিটা কোথায়? প্রান্তিক খামারি নাই, গৃহস্থ আছে। গৃহস্থ থেকে গরুগুলি হাটে আসতেছে, মাঝখানে 2-3টা গ্রুপ ঢুকতেছে। হ্যাঁ, তো তাহলে আমি প্রান্তিক খামারি কিন্তু খুঁজে পাইলাম না। তো আপনারা যাদের জন্য কাঁদতেছেন তাদের এখন আমি খুঁজে পাই নাই। প্রান্তিক খামারি, আপনি খামারি কাকে বলবেন? যে 6 মাস বা 4 মাস প্রজেক্ট করে 10টা গরু পালবে, 15টা গরু পালবে, বেচা দিবে, আবার দ্বিতীয় ব্যাচ উঠাবে, এটা হলো প্রান্তিক খামারি। আমরা যেহেতু বড় খামারি, কেন বড় খামারি? আমরা রাউন্ড দ্য ইয়ার গরু বেচি, রাউন্ড দ্য ইয়ার গরু পালি। সো প্রান্তিক মানে আমাদের থেকে একটু ছোট হবে, তাহলে তাদের হইতে হবে হয় 6 মাস বা 4 মাসের প্রজেক্টে আসতে হবে। তো সেই খামারিটা কোথায় আমার সেটা খুব জানার ইচ্ছা। সো আপনি গৃহস্থ থেকে গরুটা নিতেছে ব্যাপারী, ব্যাপারী থেকে গরুটা আসতেছে হাটে, হাটে থেকে আমাদের কাছে আসতেছে। সো প্রান্তিক খামারি তো এখানে কোনো অপশন নাই। আচ্ছা, গৃহস্থ একজন যে গরুটা পালতেছে তার অপশনটা কি? সে কি করতেছে? সারাদিন কোথাও কাজ করতেছে, খেতে কাজ করতেছে, যেখান থেকেই হোক, সে বাসায় ফেরার সময় 200 বা 300 টাকার ভুসি নিয়ে আসতেছে, তার কাঁচা ঘাস আছে প্রচণ্ড পরিমাণে, সেখান থেকে খাওয়াইতেছে, খাওয়ায় গরুটা লালন পালন করে, তা সে চিন্তা করতেছে আমি গরুটা কিনছি 1 লাখ টাকা দিয়ে, এই আমি 3 মাস পালছি, আচ্ছা আমার খরচ তো নাই, আমি খরচ করছি 6,000 টাকা, 200 টাকা করে প্রতিদিন, তাহলে আমার খরচ হয়েছে 1,06,000 টাকা, আমি 1,15,000 টাকা বেচলে আমার লাভ, সে বেচে দিতেছে, আমাদের প্রবলেম নেই। কিন্তু ব্যাপারী তো আমাকে 1,15,000 দিচ্ছে না গরুটা, সে ব্যাপারী সেখানে কিন্তু লাভটা রাখতেছে। তার মানে এইখানে মধ্যস্থত ভোগীরা একটু টাকাটা বেশি রাখতেছে। সেখান থেকে আমরা আনার পরে যদি গরুটা ভালো হাতের থেকে আসে, তাহলে আমাদের এটাকে মানুষ করতে কষ্ট হয় না। কিন্তু যদি একটু অতি লোভী হয়, যারা 300 টাকার ব্রয়লার ফিডটা কিনে নিয়ে এসে খাওয়াই দিছে, একটু বেশি মোটা করে দিছে, সেই গরুটা আসার পরে আমার এখানে 50 থেকে 100 কেজি কমে যায়। শাওন ভাই 1 মিনিট, রিপন ভাই, আমি তো বড় খামারি না, আমি একজন প্রান্তিক খামারি। বড় খামারিদের ক্যামেরার পিছনে চোখের পানি যদি দেখেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বড় খামারিদের চোখের পানি পড়ে, বলছি তো, পরের দিনের কথা, সারা বছর যখন হাট থেকে গরু আই না, ওই গরু কোয়ারেন্টাইন শেডে শোয় আর উঠে না, 5 লাখ টাকা দিয়ে আই না, 1.5 লাখ টাকা কষের কাছে বিক্রি করেন, এই চোখের পানি তো কেউ দেখে না ক্যামেরার আড়লে। আমরা সবাই বুক ফুলাইয়া বাদশা হইতে চাই, প্রজা কেউ হইতে চাই না। আসলে সবাই প্রজা, এই সেক্টরে বাদশা কেউ নাই। বাদশা যারা আছে শুধু মুখে মুখে। বড় গরু 800 কেজির উপরের গরু বাজার থেকে আনলে শতকরা 40% নষ্ট হয়। 12 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা বেচতে আমি দেখছি খামারিকে, 15 লাখ টাকা দিয়ে কিনছে মারা যাইতে আমি দেখছি। হয়তো কি খবর ভাই, চিন্তা করেন না, আল্লাহ দিব একদিক দিয়া, এইটুকু সান্ত্বনা দিতে পারি। গত বছর কোরবানির ঈদ পর থেকে এখন থেকে 1000 কেজি 6টা গেছে আমার, যতগুলো আনছি ঈদের পিরত যত পিজিয়ান গেছে, যা পিরত আনছি সব নষ্ট হয়ে গেছে, একটাও নাই। এটা বলে গেলাম শুধু আজকে ক্যামেরার সামনে। এই কান্না কেউ দেখে না, এটা কেউ দেখেন না। যত গরু ফিরত গেছে ঈদের পরে, যত খামারে ঢুকছে, কোনো খামারি যদি বলে আমার একটা গরু নষ্ট হয় নাই, সে খামারি না, সে ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছে। আলোচনা খুব কঠিন হয়ে যাচ্ছে। ছোট করে বলে দিই আমি, সেটা হচ্ছে 2য় নম্বর কথা হচ্ছে, আমি গত 8 বছরে গরু কিনছি মিনিমাম 2,500 থেকে 3,000। প্রত্যেকটা গরু নিজের হাতে কিনছি, প্রত্যেকটা গরু হাটে যেয়ে দেখছি, আপনার সাথেও আমার কয়েকবার হাতে দেখা হয়েছে ভাইয়া, আপনি দেখছেন আমরা কষ্ট করি। আমি গত 7-8 বছরে 2,500 থেকে 3,000 গরু কিনছি। একটা সাধারণ মানুষ যিনি মন্তব্য করেন গত 8 বছরে কত 3-8 24টা গরু কিনছেন,
আমি 2400 গরু কিনছি, না আমি 2400 গরু কিনছি, তাহলে তার সাথে তো আমার একটা ভিজিবল ডিস্টেন্স আছে। তাহলে সে যদি আমাদের কাছে এই যে ওভার দা মানে একটা ক্যামেরার পিছনের গরুটা দেখে ওইখান থেকে বলতে আরে এটা তো 1.5 লাখ টাকায় পাওয়া যায়, যেই গরুটা আমি কিনে নিয়ে আসছি ধরেন 3 লাখ টাকায়, সেটা আপনি বলে দিতেই পারেন। এটা জাস্টিফাইড করবে কে? জাস্টিফিকেশন আসবে কোথা থেকে? রিফাত বলছে। আমি আরেকটা কথা বলি, গত সপ্তাহে আমাদের ইয়েতে আমরা ভিডিও দেখছি 2টা গরু বিক্রি হয়েছে 20 লাখ নরসিংদী। ওই গরু বিক্রির পরে নিচে একজনে কমেন্ট করছে এটা আমাদের পঞ্চগড়ে সর্বোচ্চ 3 লাখ টাকা দাম আছে। ওই গরু কিন্তু 3 বছরের গরু। বিভিন্ন খামার গুইরা গাজীপুর, ঢাকা, সাভার, হেমায়তপুর, ওই পাড়াগ্রাম হাট গুইরা পরে নরসিংদী গেছে। তো একজন আমি 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 ভিডিও দেখি মাঝে মধ্যে বসে, যখন আপনাদের যত ভিডিও আছে সকাল হোক সন্ধ্যা হোক যখন হোক দেখি, তো একজনের লিখছে যে এগুলো পঞ্চগড়ে 3.5 লাখ টাকা। সারা পঞ্চগড় গুইরা ওই একটা গরু পাবেন না। না সেটাই, যেহেতু কমেন্টসের একটা ওপেন জায়গা আছে, যে যার মতো করে, আবার গঠনমূলক কমেন্টসও কিন্তু আছে, আছে সেটাও না, আছে, definitely, সেটাও আছে, ভালো ভালো খারাপ মিলাই আছে মিলিয়ে ভাইয়া। আছে। তো যাই হোক জি এইটাই যে কথাটা মানে আমার কথা হচ্ছে আপনি জাস্টিফাই করার জন্য আসেন, সরাসরি দেখেন, তুলনা করেন, তারপরে একটা মন্তব্য করেন। আচ্ছা ঠিক আছে, জি শাওন ভাইয়ের সাথে আমি জি একটু অ্যাড করে দিতে চাই, না হলে অনেকে অনেক কথা বলবে যে আপনারা সরাসরি তাহলে গেরস্থর কাছে যান না কেন, প্রান্তিক খামারের কাছে যান না কেন? স্বাভাবিক, এটা মনে আসতেই পারে কোশ্চেন। ভাইয়া হাসান ভাইরে জিজ্ঞেস করেন, উনি হাটে যে গরুটা 3 লাখ টাকায় পাবে, একজন গেরস্থর বাসায় গেলে ওই গরুটার দাম চাবে কত? 5.5 লাখ টাকা দাম চাবে, মিনিমাম 5.5 লাখ টাকা দাম চাবে। ওই দিন আমি 6টা গরু কিনছি, আমাকে দাম চাইছে 21 লাখ টাকা, আমি 12,70,000 টাকা দিয়ে কিনে আনছি। 21 লাখ টাকা দাম চাইছে, পাইকার দাম চাইতো আমার কাছে 15 লাখ টাকা, তাহলে এরপর ভাঙা দিত যে ভাই 13.5 লাখ টাকা দেন। 15 লাখ টাকা দাম চাইছে, 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি, এরকম রেকর্ড আছে। একটা গরু 15 লাখ টাকা দাম চাইছে, 5 লাখ টাকা দিয়ে কিনছি। খামার চাইলে তো লাঠি নিয়ে আসবেন। ভাইয়া আরেকটা প্রশ্ন থাকে, আমরা প্রান্তিক খামারিদের সহায়তা করি না। আমি আমার রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স বলি। আমাকে ফোন দিছে চুয়াডাঙ্গা থেকে একজন, তখন চুয়াডাঙ্গা আমি অত ভালো চিনি না, আমাকে একজন ফোন দিছে, ভাই আপনারা তো অনেক ইয়ে করেন, একটু হেল্প করেন। কি হেল্প? আমার 2টা গরু আছে, এই 2টা গরু বেচার জন্য একটু হেল্প করেন। আমি বললাম ঠিক আছে, কি গরু? অস্টাল ক্রস। আচ্ছা ঠিক আছে, কত? শাহিওয়াল ক্রস, সাইওয়াল ক্রস, ও সরি, বলছে সাইওয়াল ক্রস। কত কেজি ওজন হবে? 1200 কেজি ওজন হবে। একটা 1200, একটা 1300। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দাম তো 12 লাখ টাকা, এর নিচে হবে না। আমরা আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ একটা করেন, 12 লাখ টাকা, একটা। আমি বললাম আচ্ছা এক কাজ করেন, আমার খামারে চলে আসেন, আমি চেষ্টা করবো বেঁচে দেওয়ার। আবার আমি পরে আমি ছবি দেখছি, আমি তো অস্টাল ক্রস বুঝেই গেছি। আমি বলছি আমি তো এই গরু বেচি না, তো আপনি আসেন আমার এখান থেকে বেচেন, না পাতলে আমি আপনাকে হাটে নেওয়ার ব্যবস্থা করে দেবো। তো উনি আসছে গরু নিয়ে 2টা। তো পরে আমার যে ম্যানেজার সে তো হাইসা দিছে, বলছে আপনি গরু তো 2টা মিলে 1200 হবে না, আপনি 1200 1300 কেমনে বলেন? হ্যাঁ আপনি কি বলেন? ওয়েট স্কেলে উঠায় দেখছি একটা 530, একটা 570। 1200 থেকে 1200 থেকে 1200 আর 1300 থেকে 2500 থেকে 2500 হওয়ার কথা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা বেচবেন কত? তখন একটু থতমত খায় বলতেছে যে আমি 6 লাখ 12 লাখে বেচবো। এখন 12 লাখ 24 লাখ থেকে 6 লাখ 12 লাখে আসলো। আমি বললাম ভাই আপনি এটা এত দাম পাবেন না, আপনি পরে আমি কয়েকটা কাস্টমার দেখাইছি, যাক এটা দাম উঠছিল কত জানি 7.5 লাখ। 7.5 লাখ। না আমি বেচবো না। আমি ওকে ফাইন, আপনি বেচেন না, আপনার জোর নাই, আপনি হাটে যাবেন। পরে যাওয়ার সময় আমাকে বললো ভাইয়া বাবা তুমি আমার ছেলের মতো, তো আমার তো টাকা পয়সা নাই, আমি হাটে যাব, আমার বাড়ি থেকে টাকা পাঠাবে, আমি তোমার দিয়ে দিব, কথা দিলাম, তুমি আমার ধার দাও। আমি কত? 15,000। আমি তাকে 15,000 টাকা দিয়ে গাড়ি ঠিক করে দিলাম। সে হাটে গেল, যাই ওখানে বিক্রি করে আসে মনে হয় 2টা 6 লাখ মনে হয় না, কারণ তখন হাটে ভাই মানে আমাদের পরিচিত ছিল, 6 লাখও বিক্রি করতে পারে নাই। সো এখন দেখেন আমি তাকে হেল্প করার জন্য কিন্তু চেষ্টা করছি, 7.5 লাখ টাকা দাম উঠেও দিছি, বাট সে কিন্তু 6 লাখ টাকা বেচা বাড়িতে চলে গেল। আমার 15,000 টাকা আমি ফেরত পাইনি, আমি সেটা নিয়ে বদার না। ঠিক আছে, সেটা আমার CSR এর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, তো আমার এটা প্রবলেম নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন একজন প্রান্তিক খামারি যখন ভিডিওতে আসে, আপনি দেখবেন যে আমার 1200 কেজি ওজন, সো এটা জাস্টিফিকেশনটা কোথায়? 1200 কেজি কিভাবে হইলো আপনি বলেন আমাকে, তাই না? আচ্ছা না, এটা অবশ্যই মৌলিক একটা প্রশ্ন, শুধু মুখে বললে হবে না। জি হ্যাঁ, আমি আরেকটা বিষয় শেষ করি, না লাস্ট আমি বলি, কারণ আমি তো বেসিক্যালি হচ্ছে সারা বছর ট্রেড করি, আলহামদুলিল্লাহ আমি শত শত গরু মহিষ বিক্রি করি। তো আমার চেয়ে বেশি কোনো খামারি আমি আশা করি যে এইরকম ট্রেডে নাই,
তো সবাই আমার চেয়ে বড় বড় খামারি অনেক, সবাই এখানে অনেক, সবাই আমার চেয়ে বড় খামারি, বাট আমি খুবই ছোট খামারি। 25 But বছর আপনি করেন ভাই, আমি ভাই ট্রেড করি আলহামদুলিল্লাহ, যথেষ্ট ট্রেড আমার হয়, প্রতি সপ্তাহে আমার ভালো ট্রেড হয়। তাহলে আমি কিন্তু কানেক্টেড হচ্ছে ধরেন রিয়েল বায়ারের সাথে কানেক্টেড, আমি কসাইয়ের সাথে পাইকারের সাথে আমি কানেক্টেড। তাহলে আমি যে যদি একটা খামারি হয়ে যদি আমি রিয়েল কসাইকে দিতে পারি, তাহলে আমি কোথায় দামটা বেশি পাইলাম? ইভেন মানে আপনার ক্যামেরায় তো কোনো কোনো কসাই বলেছে আমার নাম, আপনি আজকে যান পাড়াগ্রামে গিয়ে জিজ্ঞেস করেন, হজরতপুরে গিয়ে জিজ্ঞেস করেন, গাবতলীতে আরও 2-4-5টা কসাইকে জিজ্ঞেস করেন, সবাই আমার নাম বলবে যে ভাইয়ের কাছ থেকে আমি 12 বছর আগে থেকে গরু আনি, মহিষ আনি, প্রোডাক্ট আনি। তাহলে আমরা আসলে খামারিদেরকে ওই একটাই কথা আমাদের বলার সুযোগ পাই, দেখেই কথা বলে। আমরা তো শুধু কোরবানির ঈদের সময় কোরবানি ক্রেতার কাছে বিক্রি করি, সারা বছর যে গরুগুলো বিক্রি করি ওগুলো তো কসাইয়ের কাছে বিক্রি করি। তো কসাই তো আমার কাছ থেকে নিয়ে 2-4-5 টাকা 10 টাকা লাভ করেই বিক্রি করে, ওই গরুগুলো তো আমরা সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করতে পারি না। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আলোচনা খুব প্রাণবন্ত হচ্ছিল, ভালো লাগছিল, এবং এই প্রশ্নগুলো তবে শেষ হওয়ার নয়, একদিনে শেষ হবে না। আমরা মাঝে মধ্যে যদি সুযোগ হয় কখন আমরা বসবো, ছোট্ট করে একটু জানবো। আমি রাজুল হাসান ভাই আছেন, এবার 2025 কোরবানির বাজার কেমন যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমরা সারা বছর কিনা বেচার মধ্যে রিপন ভাই আমি বুঝতে পারতেছি আমাদের 24 যেমন গেছে 25টা হয়তো এমন যাবে। যার কারণ মোটা তাকে বললেন। হ্যাঁ, এখন এখানে কথা আছে, অনেকে বলে যে অনেক মানুষ এবার নাই, বড় গরু কে কিনবে? এবার অনেকেই বলছে যে 20,000 টাকা মনে গরু পাওয়া যাবে, অনেক বড় বড় খামারও তো নাই। আপনি যেগুলো ভিডিও করেন 2500-3000 গরু, ওইগুলোতে তো এবার 500-700 করে। রিফাত ভাই কি বলছে আমার একটু কম আছে গতবার থেকে, মাকসুদ ভাই কি বলছে আমার একটু কম আছে, আমি হাসান কি বলছে আমাদেরও একটু কম আছে। তো এরকম আদৌ কি গরু খুব কম আছে এবার? এখন আমি কি বলছি আপনাকে যে আমি 15টা খামারের নাম বলবো, 15টা খামারে 10,000 গরু আছে, এটা বাংলাদেশের একটা জেলার গরু না। এই 15টা খামার দিয়া 50টা খামার দিয়ে তো আপনি সারা দেশ বিবেচনা করতে পারবেন না। আপনি কি বাংলাদেশে সব ঘরে ঘরে গেছেন? ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের সব বড় খামারে মিললে 5% গরু সাপ্লাই দেয়, আর টোটালটা তো মফস্বল থেকে আসে। এখন কোনো বাজারে তো আমরা গরু কম উঠতে দেখি না, তাহলে গরু কম আছে আমি এটা কিভাবে বলবো? আবার গরু যে অনেক বেশি আছে সেটা তো আমরা খামারে দেখি না। তাহলে আপনার ধারণা যে এবার অন্যান্য বারের মতোই সেম যাবে, সেম যাবে। আমার খাবার কস্ট সেম, আমি গরু কিনছি সেম দামে, তাহলে আমি কম দামে বেচবো কিভাবে? আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে সে একই প্রশ্ন, বাজার কেমন মনে হচ্ছে, কোন দিকে যেতে পারে এবার? বাজার কেমন যাবে আসলে এটা একটা খুব কঠিন প্রশ্ন, এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে ডিপেন্ড করে। বাট মানুষের যে একটা মিথ আছে বা যেটা সবাই মনে করছে যে এবার কোরবানি কমে যাবে, আমার এখানে একটা বাজার কেমন যাবে আমি বলতে পারি না, বাট আমার হচ্ছে একটা উল্টা থিঙ্কিং আছে। যেমন সবাই মনে করতেছে যে এখন গত সরকার ছিল, সরকারের যত হোমরা চোমরা বা ওই সেট আপের সবাই খুব কোরবানি দিছে, তো একটা শ্রেণী ছিল, বাকি যারা সাপ্রেসড শ্রেণী ছিল এরা কিন্তু কোরবানি নিজের বাড়িতেও 17 বছরে করতে পারে নাই, এরা সবাই কিন্তু এই বছর কোরবানি দিবে। দ্যাট ইজ দ্য ইস্যু। বাট ভাই বাজার কেমন যাবে আল্লাহ নোজ ভেরি ওয়েল, আমি জানি না, বাট এই ইম্প্যাক্টটা যদি পড়ে দেন দেখা যাবে আসলে বাজারটা কি হয়। বাহ বাহ, রিফাত ভাই একটু আপনার কাছেও জানতে চাই যে বাজার আপনার অ্যানালাইসিসে কি মনে হচ্ছে? আমি ছোট মানুষ তো, আমার কোনো অ্যানালাইসিস নাই, খালি আমি একটা জিনিসই চাই যাতে বাজারটা সবসময় দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে চাই, যে ক্রেতাও যাতে খুব বেশি দিন না কিনতে পারে ঠকে, যিনি সেল করছে তিনিও যাতে না বেশি কমে পায়, কারো চোখের পানি দেখতে চাই না, ঈদের দিন যাতে সবাই আমরা হাসিভাবে ঈদ করতে পারি। চমৎকার চমৎকার কথা বলেছেন। আপনার কাছেও যদি ছোট্ট করে বলেন। ভাইরাস সব বলেই দিচ্ছে আসলে একই কথা, যে আসলে উইন উইন সিচুয়েশনে থাকবে। হ্যাঁ, মানে বাজারে গরুও কম খুব বেশি হবে এমন না, আর ব্যাপারটা হচ্ছে যে কাস্টমারও এই কারণ কুরবানি হচ্ছে আমাদের একটা ইমোশন এবং ধর্মীয় একটা ব্যাপার, সেক্ষেত্রে আসলে সবাই চেষ্টা করে হয়তো বা 5 লাখ দিয়ে দিতে পারবো না, 1 লাখ দিয়ে দিব, 1 লাখ দিয়ে দিতে পারবো না, 10,000 টাকা দিয়ে খাসি দিব, কিন্তু কুরবানি দিব, কারণ যেটা এটা আল্লাহর জন্য। সো আমি মনে করি যে কুরবানিও হবে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে এবং গরুও থাকবে, মানে খুব বেশি স্ক্যাসিটিও হবে না, আবার খুব বেশি ওভারফ্লো থাকবে না যে গরুর দড়ি টাইনা নিয়ে চলে যাবেন ফ্রি দামে, এটা তো হওয়ার সম্ভাবনা খুবই কম।
কিন্তু তার মানে এই না যে একেবারে খুব বেশি দাম হবে তাও না, জি, মানে আমার জি। মনে হয় যে সমান সমান হবে। জি, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আজকে সত্যি অভিজ্ঞ কিছু খামারিরা তাদেরকে পেলাম। আর দর্শকদের পক্ষ থেকে যেহেতু আমি ছিলাম, হাটে মাঠে ঘুরি, আপনাদের অনেক মনের প্রশ্নগুলো কিন্তু ওনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে যে প্রান্তিক খামারির কথা বলা হচ্ছে, আমার এক ভাই বলেছেন যে প্রান্তিক খামারিদেরকেও কিন্তু ওনারা সহযোগিতা করছেন বা করার মন মানসিকতা আছে, চেষ্টা আছে। এখানে আসলে প্রান্তিক আর এই বড় খামারির মধ্যে দুটো বিভাজন করাও মনে হয় আমার ঠিক হবে না, সবাই কারণ খামারি। গরুর সবাইকেই লালন পালন করতে হয়। 5টা গরু যার আছে সে খামারি, খামারি খামারি কৃষকের ঘরে একটা, হ্যাঁ। 5টা গরু যে আছে সেও খামারি। আরেকটা বিষয় আমরা দেখেছি যে একটা সময় প্রায় কৃষকের সবার বাড়ি বাড়ি একটু করে গরু ছিল যারা লালন পালন করত। সেই জায়গাটা আমরা একাডেমিক শিক্ষা আমাদের বৃদ্ধি হয়েছে, এখন আর এই কাজের সাথে আমরা কেউ জড়িত হতে চাই না। কেউ গরু গ্রামে লালন পালন অনেকে করতে পারে চায় না, না। কারণ খাবারের দামও বেশি, জি। ম্যানেজমেন্টে এখন একটু বেশি আসতেছে, এর জন্য পারে না। তো নানা কারণেই কিন্তু আমরা লালন পালন করতে পারি না, কিন্তু আমরা চাই যে বছর শেষে একটু কম দামে কিনবো। এটাই বাস্তবতা। এটা কম দামে যেন সেল করতে পারি। আমরা ভাই চাই না আমরা দামে সেল করি। দেখেন, যখন আপনি কম দামে সেল করতে পারবেন তখনই আপনি বিজনেস করতে পারবেন সব জায়গায়। দেখেন, এখন স্বর্ণের দাম এত হাই, কেউ স্বর্ণ কিনে না। যখন স্বর্ণের দাম কম ছিল সবাই বলে যে ভাই স্বস্তিতে ছিলাম, বিজনেস করতে পারছি। কেউ ভাই বেড়ে গেলে কিন্তু আমরাও বিজনেস করতে পারি না। চমৎকার চমৎকার কথা বলেছেন যে আসলে একটা জিনিসের অতি মূল্যস্ফীতি হলে সেটা নিয়ে আসলে ব্যবসায়িকভাবে হয় না। তো যাই হোক, আজকে একটা অগোছালো আলোচনা হলো, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ কিছু মূল্যবান কথা আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আবারও আমরা এই ধরনের যদি সুযোগ হয় আয়োজন করব। আপনারা আজকের এই গোল টেবিল চায়ের বৈঠকে অংশগ্রহণ করেছেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই একসঙ্গে আল্লাহ হাফেজ বলতে চাই, একটু ক্যামেরার দিকে। জি, আল্লাহ হাফেজ।